চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন, এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, নানাবিধ আলাপ আলোচনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান অবশ্যই একটা দীর্ঘ 7 বছরের ওপর দর্শক মহলে একটা বিশেষ সাড়া জাগিয়েছে। এটা আপনারা জানেন যারা নিয়মিত দর্শক। আর যারা রিমোট ঘোরাতে ঘোরাতে ঢুকে পড়েন তারাও এই অনুষ্ঠানের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হয়ে গেছেন অনেকেই। তো যাই হোক, আজকে আমরা কিন্তু থাকব আবৃত্তির জগতে, এবং আবৃত্তির জগতে আমার বাঁদিকে যে শিল্পী আজকে রয়েছেন, আমার বাঁদিকে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এইবার বিশ্বজিৎ বাবু সম্পর্কে কিছু কথা বলার প্রয়োজন আছে, কারণ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় মূলত উনি দীর্ঘদিনের বাচিক শিল্পী, কিন্তু অত্যন্ত প্রচার বিমুখ। অর্থাৎ যখন প্রচারের ঢক্কা নিনাদে আজকে আবৃত্তি শিল্পীরা এগিয়ে চলার একটা প্রচেষ্টা, বিশেষ করে এই প্রজন্মে আমরা দেখি, মানে আবৃত্তির আগেও প্রচারের দৌড়টা বেশি থাকে। কিন্তু বিশ্বজিৎ বাবু দীর্ঘদিন ধরে এই জগতের থেকেও কিন্তু প্রচার বিমুখ মানুষ, এবং বোলপুর শান্তিনিকেতনে জনপ্রিয় শিল্পী, বাচিক শিল্পী, সেখানে উনি নানাভাবে এই বাচিক শিল্পের কাজ বহু বছর ধরে করছেন, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে মাঝে মাঝেই করেছেন, করে থাকেন। যাই হোক, আজকে বিশ্বজিৎবাবুর কণ্ঠে আমরা প্রথম কবিতায় চলে যাব। আমি প্রথম কবিতা কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম হুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার, পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখব তবে। সে বললে সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, এমন সময় ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আরে শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, মিলিয়ে গেল খরস্রোতায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম গাছের তলায়।
ভিজে একসা কাপড় জামায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথা, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে কোন দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। শুনলেন বিশ্বজিৎ বাবুর কণ্ঠে প্রথম কবিতা, কবিতার আবৃত্তি। আপনারা কবি জয় গোস্বামীর এই কবিতাটি অনেকের কণ্ঠেই শুনেছেন। বিশ্বজিৎ বাবু আমাদের আজকের ভাবনায় প্রথম আবির্ভাবে আপনাদের এই কবিতা শোনালেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী কবিতার আবৃত্তিতে চলে যাব। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ,
জেগে উঠল রস, না কখন ফুটে ওঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির চেতনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আগেই বলেছিলাম বিশ্বজিৎ বাবু অর্থাৎ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন অঞ্চলের জনপ্রিয় শিল্পী এবং বোলপুর শান্তিনিকেতনে তার কাছে বহু ছেলেমেয়েরা আবৃত্তি শেখে। বিভিন্নভাবে তিনি তাদের নানাবিধ বিষয়ে এগিয়ে নিয়ে যান এবং বহু ছেলে মেয়ে তার হাতে যেমন তৈরি হচ্ছে ছোটরা, পাশাপাশি তিনি নিজে একজন সঞ্চালক, বাচিক শিল্পের অন্যান্য শাখায় তিনি চলাফেরা করেন, নাটকের জগতেও তিনি রয়েছেন বিভিন্নভাবে। এবং সবচেয়ে বড় কথা বলেছি প্রথম থেকেই প্রচার বিমুখ, তো সুতরাং সেই মানুষটি কিন্তু নিজের থেকেও বড় করে দেখেছেন সমাজকে এবং সমাজের ছোটদেরকে ভালো শিক্ষায় দিয়ে তাদেরকে নানাভাবে যুক্ত রেখে। যদিও আর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিক ছিলেন, হ্যাঁ, রাজ্য সরকারের একজন আধিকারিক পদে ছিলেন, বুঝতেই পেরেছেন যে শিক্ষা সংস্কৃতির একটা দ্বৈত মিলন ওনার মধ্যে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতেন, কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। তো সুতরাং দুয়েরই সমন্বয় আছে। একজন আধিকারিক ছিলেন যেখানে পশ্চিমবঙ্গ সরকারের, কাজে বুঝতেই পারছেন তার সময়ও সেইভাবে দেওয়া সম্ভব হতো না। তো আজকে আমাদের আজকের ভাবনায় উনি অতিথি হিসেবে এসেছেন এবং আমি কবিতার আবৃত্তি তার কণ্ঠে শুনলেন। যারা আবৃত্তি করেন, আবৃত্তি ভালোবাসেন, কবিতা সম্পর্কিত, রবীন্দ্রনাথ সম্পর্কিত বোধ যাদের আছে, তাদের কাছে নিশ্চয়ই আমি কবিতা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভালো লেগেছে। আমরা পরের কবিতায় চলে যাই। আবারও ফিরে আসি শান্তিনিকেতনের ঘরানায় আমাদের রবি ঠাকুরের কবিতা নিয়ে। ধর্মমোহ, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি
মারে বড় ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে, পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী, যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ়জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্রহান, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। শুনলেন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের কবিতা সেই রবীন্দ্রনাথ। আসলে শান্তিনিকেতনের মানুষ, বোলপুরের মানুষ, যদিও কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাকে থাকতে হয়েছে এবং উচ্চপদস্থ রাজ্য সরকারের কর্মচারী, সম্প্রতি অবসর নিয়েছেন। তো ঘটনা হচ্ছে যে তার বিভিন্ন কথাগুলো তো আমরা আগেও বললাম। এবার এই কবিতাটি নির্বাচনে তিনি রবীন্দ্রনাথের ওপর তার একটা আলাদা আকর্ষণ থাকবেই। আর রবীন্দ্রনাথ তো শুধু আমাদের বাংলার কবি নন, সারা পৃথিবীর কবি, এবং রবীন্দ্রনাথ ছাড়া আমরা তো একেবারে অনাথ বলতে পারেন। সুতরাং বাঙালির জীবনে রবীন্দ্রনাথকে অস্বীকার করার কোনো জায়গাই নেই, এবং আর তাকে তো বিশ্বকবি বলাই হয়। তো এক্ষেত্রে যে কবিতাটি তিনি আপনাদের শোনালেন অবশ্যই আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আজকের রাজনীতির মধ্যে, বিশেষ করে রাজনৈতিক জগতে একটা বিষয় খুব গভীরভাবে আমাদের লক্ষ্য করতে হয় যে এখানে যেন ধর্ম নিয়ে একটা রাজনীতির প্রচেষ্টা চলে। কিন্তু এই যে ধর্ম তো মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য, কিন্তু সেটাকে যখন কোনো দল রাজনৈতিক হাতিয়ার করে তোলেন তখন কি হয়, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিভেদ এসে যায়, এবং এই বিভেদটা কিন্তু ভারতবর্ষের পক্ষে কখনোই ভালো নয়। এই জিনিসটা যেমন মানুষের বোঝার আছে, এবং শেষের দিকে যেমন তিনি বললেন এ অভাগা দেশে জ্ঞানের আলোক চালু। সুতরাং জ্ঞানটা আগে দরকার। শিক্ষা, একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটা যদি সঠিকভাবে রূপায়িত না হয়, মানুষের মধ্যে না প্রবেশ করে, মানুষকে অশিক্ষিত করে রাখার প্রচেষ্টা চলে, যদি এ ধরনের প্রচেষ্টা যেভাবেই যারাই করে থাকুক, মানে শাসক বলুন, শোষক বলুন, যেভাবেই করে থাকুক, তাতে কিন্তু প্রকৃত দেশের মঙ্গল হবে না। এটা রবীন্দ্রনাথ বারে বারেই বলার চেষ্টা করেছেন। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অবশ্যই অত্যন্ত সময়োপযোগী এই কবিতার আবৃত্তি উনি শোনালেন। আমরা পরবর্তী কবিতার আবৃত্তিতে চলে যাচ্ছি। এবার ফিরে এলাম আবারও জয় গোস্বামীর কবিতায়, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব
লেখাপড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে। মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? বুঝতেই পারছেন জনপ্রিয় কবি জয় গোস্বামীর একটি জনপ্রিয় কবিতা। তা আপনারা দেখছেন যে শেষকালে কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। অর্থাৎ একটা প্রশ্ন তিনি সমাজের বুকে ছুড়ে দিয়েছেন এবং সামাজিক বৃত্তে এই কবিতা এতখানি জনপ্রিয় হওয়ার পেছনে কোন কারণগুলো রয়েছে আপনারা যারা আমাদের আজকের ভাবনার দর্শক তারা বুঝতেই পারছেন। যাই হোক, এবার একটু আসি আজকের শিল্পীর সঙ্গে কিছু কথায়। আচ্ছা, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বাচিক শিল্পী। তা প্রথমে কথা হলো যে আপনি সরকারি কোন দপ্তরে ছিলেন? আমি ছিলাম এগ্রিকালচার মার্কেটিং, আচ্ছা, মানে কৃষিজ বিপণন বিভাগে, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের। তা কৃষিজ বিপণন বিভাগে কাজ করেছেন, সেখানে চাষবাস সংক্রান্ত বেশি তো আপনাকে দেখতে হয়েছে এবং আপনার তার মানে এগ্রিকালচারের ব্যাপারে একটা বিষয় রয়েছে। আচ্ছা, এবার এগ্রিকালচারের পাশাপাশি এবার যেটা আমরা বলি কালচার, শুধু কালচার, এগ্রিটা বাদ, তো সেই কালচারের জগতে আপনি যে ছোটবেলা থেকে এই বিষয়টা কি ছোটবেলা থেকেই করে এসছেন চর্চা বা চিন্তা ভাবনা, চেষ্টা বা মানুষের সামনে এগিয়ে নিয়ে যাওয়া বা মানুষকেও এর সঙ্গে যুক্ত করা, এটাও কি ছোটবেলা থেকেই করেছেন? হ্যাঁ, বলি আমি সরাসরি কৃষির সঙ্গে যুক্ত ছিলাম না। আমাদের ডিপার্টমেন্ট বা বিভাগটি ছিল, দপ্তরটি ছিল ওই চাষটা হয়ে যাওয়ার পরে, যেমন কোল্ড স্টোরেজে আলু কিভাবে রাখবে, আমি বুঝতে পেরেছি, মানে মার্কেটিং, বিপণন ব্যবস্থা, কিন্তু কৃষিজ মানে বিষয় নিয়ে। আচ্ছা, তো প্রশ্ন হলো আপনি এই সমস্ত নিয়ে কাজ করেছেন বা আপনার লেখাপড়া, সরকারি চাকরি বা এই সমস্ত উচ্চপদস্থ একজন আধিকারিক হিসেবে, এগুলো যেমন আপনার একটা দিক, পাশাপাশি এই বাচিক শিল্পের প্রতি আগ্রহটা কখন থেকে? আমরা ছোটবেলায় গ্রামে নাটক, যাত্রা, কবিতা আবৃত্তি এগুলো করতাম। গ্রামের সিনিয়র যারা বড়রা করতেন তাদের দেখে কিছু শিখেছি। তারপর আমার বাবা শ্রদ্ধেয় পিতৃদেব, উনি একটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ওনার বাবার গলাও খুব ভালো ছিল, উনি স্কুল শিক্ষক ছিলেন। ওনার নাটক, যাত্রা, কবিতা এগুলো ছিল, সেটা আমার মধ্যে কিছুটা এসেছে বলতে পারেন। তো উনি সরাসরি আমাকে শেখাননি, সেটা সময়ও পাননি। স্কুল শিক্ষকতা করতেন, আবার রাজনীতিও করতেন। তো যাই হোক, আমি আবার পরবর্তীকালে স্টুডেন্ট লাইফে ছাত্র অবস্থায় কলকাতায় চলে এলাম পড়াশোনার তাগিদে, উচ্চতর শিক্ষার জন্য।
তো সেখানে এসে কলকাতায় বিভিন্ন জায়গায় শুনলাম, দেখলাম। সংস্কৃতিকে হ্যাঁ, দেখলেন সংস্কৃতিকে, হ্যাঁ, কলকাতায়। কলকাতাকে নিয়ে রিসার্চ করে ফেলেছি বলতে গেলে। আচ্ছা। বিভিন্ন হলে নাটক, যাত্রা, হোল নাইট কবিতা হুম, আবৃত্তি হুম, শুনেছি, হুম, হোল নাইট নাটক শুনেছি, হুম, হোল নাইট ক্লাসিক প্রোগ্রাম শুনেছি। হুম, হ্যাঁ, এগুলো সব শোনা। হুম। তো বিভিন্ন জায়গায় কলকাতায় আমি আবৃত্তিও করেছি, দু একজনের কাছে, মানে শুনে শেখা। এইভাবে গুরু বলতে গেলে কেউ নেই আচ্ছা, সেইভাবে। কিন্তু আপনার ওই শান্তিনিকেতন বা বোলপুর অঞ্চলে হ্যাঁ। আপনি ছেলে মেয়েদের কিভাবে উৎসাহিত আমি- করেন, এবং তাদের থেকে আমি শুনেছি আপনি কোনো রকম পারিশ্রমিক না নিয়েই তাদেরকে শেখানো, উৎসাহিত করা, এগুলো তো করেন। সেগুলো কিভাবে করেন? বা নাটকের কাজ? হ্যাঁ, নাটকের কাজ বাচ্চাদের, বিশেষত হুম, বাচ্চাদের নাটক শেখাই আমি, আমার মতো করেই শেখাই। হুম। আমার গ্রাম হলো শান্তিনিকেতন থেকে 24 কিলোমিটার দূরে, আচ্ছা। পাড়ুই থানার হুম, কাছাকাছি। হুম, সেখানে বাচ্চাদের নাটক শেখাই, কবিতা আবৃত্তি শেখাই, ফাংশন করি, অ্যাঙ্কারিং করি উপস্থাপকের ভূমিকায়। আবার আমার শান্তিনিকেতনের গুরুপল্লীর, দক্ষিণ গুরুপল্লীতে এসে পূজা মণ্ডপে, সেখানে আমাদের একটি ক্লাব আছে, সেখানেও আমি শেখাই হুম। নাটক, কবিতা, আবৃত্তি, এগুলো। এবং সেগুলো কি রবীন্দ্রনাথকে বেশ করি বেশি শেখান, না অন্যান্য? না, আহ, সব রকমই থাকে, সব আচ্ছা, রকমই থাকে। আচ্ছা। কিন্তু এখনকার যে ছোটদেরকে আপনি নিয়ে চলেন বা পথ চালানোর চেষ্টা করেন, তাদের মধ্যে কি রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ বেশি দেখেন, না অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহটা বেশি থাকে? রবীন্দ্রনাথ, এখন রবীন্দ্রনাথ তো অনেকের দুর্বোধ্য, হুম। বাচ্চাদের তো আরো দুর্বোধ্য হবেই। হুম। তো বাচ্চাদের দুর্বোধ্য হলেও তাদের যারা মানে গার্জিয়ান, হ্যাঁ। তো তারা কি কোন পথটাকে অনুসরণ করাতে চান? তাদের আমি মূলত করি শিশু ভোলানাথ থেকে কিছু কবিতা, সেগুলো করি ছোটদের? হ্যাঁ, হুম। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, এগুলো হুম, যেগুলো আছে হুম। সেইগুলো দিয়ে করানোর চেষ্টা করি। তারপর এমনি সুকুমার রায়ের নাটক, সেটা করিয়েছি আমি, নাটকে পুরস্কারও পেয়েছি, 501 টাকা পুরস্কার পেয়েছি। সেটা আবার ওদেরকে 800 টাকায় খাইয়ে দিয়েছি আমি। এগুলো অর্থাৎ বলা উচিত না আপনার এগুলো। মানে, হ্যাঁ। বলা উচিত না, মানে আপনি এগুলো করে করে। মানুষের সামনে করিয়ে ছোটদেরকে উৎসাহিত করেও হ্যাঁ। এগিয়ে নিয়ে চলেন। এটা একটা সামাজিক কাজ, হ্যাঁ। কারণ সুস্থ সংস্কৃতি ছাড়া তো একটা সমাজ ভালো হতে পারে না। তো সেক্ষেত্রে আপনার আগামী দিনের ইচ্ছে কি, আগামী দিনের চিন্তা ভাবনা কি? আগামী দিনকে এদেরকে নিয়েই চলবো, ইচ্ছা আছে। কারণ শিশুরা তো মাটির তাল, এবং তাদেরকেও এগিয়ে নিয়ে আসবেন, তাদেরকে এইভাবে। যেভাবে চালাবো তারা সেইভাবেই চলবে। মানে তাদেরকেও কলকাতার বুকে আস্তে আস্তে হ্যাঁ। প্রতিষ্ঠিত করার সেটাই, চেষ্টা হ্যাঁ, করবেন। সেটাই ইচ্ছা আছে আমার। আচ্ছা। এই আর কি। হ্যাঁ, তো সেই চেষ্টাটা যে আপনি চালিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। আরেকটা বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের যে এই সমস্ত ছোটদের জন্য যে লেখাগুলো, হ্যাঁ, আপনি যখন ছোটদের নিয়ে বেশি পথ চলেন, তাহলে ওদেরকে সেইভাবে মানে রাবীন্দ্রিক যে এই ছোট দের সম্পর্কে যে রবীন্দ্রনাথ, সেগুলো নিয়ে অবশ্যই আপনি বেশি তাদের সঙ্গে তাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু পাশাপাশি কি একটু বয়স্ক লোকজন কি আসে না এর মধ্যে? বয়স্ক লোকেরা, আমি যখন রিহার্সাল দিই, তো বয়স্ক লোকেরা বসে থাকে পূজা মণ্ডপের পাশে, তারা উৎসাহ দেয়, হ্যাঁ খুব আজকে ভালো রিহার্সাল হলো, এটা বলেছেও। হ্যাঁ, তারপর নাটক ভালো হচ্ছে, নাটক হওয়ার পরে খুব তারিফ করেছে তারা, এটাই তো। এবং এই রাবীন্দ্রিক বোধটা আপনি তাদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা এখনো করে যাচ্ছেন। অর্থাৎ আপনার আর আপনি চেষ্টা করছেন রবীন্দ্রনাথকে বেশি এগিয়ে মানে তাদের মধ্যে ঢোকানো। যাই হোক, আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন অঞ্চলের জনপ্রিয় বাচিক শিল্পী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। শুধু বাচিক শিল্পী নন, রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ আধিকারিক, যার জন্য প্রচারের দৌড়ে তিনি একটা সময় ছুটতে পারেননি। কিন্তু তার যে ক্রিয়াকলাপ, তার যে চিন্তাভাবনা, তার যে সামাজিকতা, এগুলো অবশ্যই শিক্ষণীয়। আমরা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে আবার একদিন আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে আমি তাপস নাগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন,
প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে।